বিসমিল্লাহির রহমানির রহিম। ৫ নম্বর ওয়ার্ড, দৌলতপুর থানাধীন নাগরিক সমাজের উদ্যোগে আজকের এই আয়োজন। সভাপতিত্ব করছেন এলাকার অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব, যাকে আমরা সবাই চিনি, যার পিছনে প্রতিদিন ৫ ওয়াক্ত আমরা নামাজ পড়ি। অত্যন্ত বিজ্ঞ সম্মানিত একজন ব্যক্তিত্ব, আমাদের দৌলতপুর জামে মসজিদের ইমাম সভাপতিত্ব করছেন। ওনার নাম কি? নাম কি? মসজিদ কমিটির সভাপতি উনি। আর ইমাম সাহেব আগে বক্তব্য দিয়েছেন, শেখ মনিরুজ্জামান। উপস্থিত আছেন এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, যাদের নাম এখানে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি এই জন্য সময় নিয়ে বলার সুযোগ এই মুহূর্তে নেই, কারণ সবাই আমি জানি ক্ষুধার্ত এবং অনেক রাত, 10টা প্রায়। আর সামনে যারা উপবিষ্ট, আমার অনেক মুরব্বী সামনে বসা আছেন, অনেক গুণী ব্যক্তিত্ব বসা। ডান পাশে আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক ভাইরা বসা আছেন, পিছনে আমাদের তরুণ সমাজ বসা আছেন এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ। এলাকার সকল পর্যায়ের, সকল শ্রেণীর, সকল বয়সের আজকের এই সম্মেলন। উদ্দেশ্য মহান স্বাধীনতা দিবসের, মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও মত বিনিময় সভা। যদিও মত বিনিময় সভার সুযোগ নেই, তারপরে শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভার উপস্থিত সবাইকে, এলাকাবাসীকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। রাত এখন অনেক গভীর পর্যায়ে যাচ্ছে, এরপর খাওয়া দাওয়া আছে। আমি সংক্ষিপ্তভাবে দুইটি কথা বলবো। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি একজন প্রার্থী। এই মুহূর্তে আমি যেভাবে বলি, যে কথাই বলি না কেন, আপনাদের মনে এটা আসা স্বাভাবিক যে বকুল সাহেব ভোট চাওয়ার জন্য কথাগুলো বলছে। পাশাপাশি যারা বক্তব্য দিয়েছেন, সব সম্মানিত ব্যক্তিবর্গ বক্তব্য দিয়েছেন, সবাই প্রায় আমার সম্বন্ধে একটু গুণকীর্তন করেছেন, যেটার যোগ্য এখন আমি হতে পারি। সুতরাং তারা বলেছেন তাদের ভালোবাসা থেকে, তারা বলেছেন তাদের অন্তঃস্থলের কোন একটি জায়গা থেকে বলেছেন, যেখানে তাদেরকে তাদের অনুভূতিকে সাড়া দেয়। আবেগের বশবর্তী হয়ে হয়তোবা বেশি বলে ফেলেছে। তো এই কথা সত্য। আমি এই এলাকার সন্তান, মানে খালিশপুরে আমার বসবাস। স্কুল, কলেজ, বিএল কলেজ থেকে আমি শেষ করেছি পড়ালেখা। খালিশপুর স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি। ব্রডওয়ে স্কুলে এক পর্যায়ে পড়েছি। এলিজাবেথ স্কুল থেকে আমার যাত্রা শুরু। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়,
তারপরে অনেক চড়াই উত্তর পেরিয়ে আপনাদের সামনে। হয়তোবা আজকের দিনে অনেকে মনে করবেন, যারা প্রথম দেখছেন যে ভোট এসেছে, বকুল সাহেব এসেছে, তাদের জ্ঞাতার্থে শুধু একটু বলতে চাই, কথাটি ঠিক নয়, কিংবা ভাবা মনে হয় ঠিক হবে না। এলাকার সাথে, এলাকার মাটির সাথে সবসময় আমার একটা নারীর সম্পর্ক রয়েছে। যখনই সুযোগ পেয়েছি এলাকার মানুষের সাথে মত বিনিময় বলেন, আত্মার সাথে আত্মার সম্পর্ক তৈরি করা বলেন, কিংবা দায়িত্ব বলে জায়গা থেকে বলেন, কাজ করার চেষ্টা করেছি। হয়তোবা এলাকায় রাজনৈতিকভাবে আমাকে অনেকে দেখেননি, এটার পিছনেও একটি কারণ রয়েছে। বিএনপি যখন ক্ষমতায় ছিলেন 2001 সালে, তখন আমাদের এখানে এমপি সাহেব ছিলেন জনাব আশা বসে হই। তখন কিন্তু আমি খুব একটা এলাকায় আসতাম না, কিন্তু রাজনীতির কেন্দ্রবিন্দুতে আমার উঠা বসা ছিল। যারা আমার ডান পাশে মনা ভাই আছেন, কিংবা যারা রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিংবা খুলনায় যারা রাজনীতি করতেন, আলিয়াসগঞ্জ লবি, মঞ্জু সাহেব, মেয়র তৈবুর রহমান সাহেব সহ যারা যখন ছিলেন, শফিক আলম মনা ভাই সহ, ইনারা জানতেন আমি ওই এলাকায় থাকতাম, ওই এলাকায় উঠতাম, ওই এলাকায় বসতাম। এই এলাকার সাথে সম্পর্ক না রাখার চেষ্টা করতাম। কারণ কি? কারণ একটি, যে একই জায়গায় দুটো ক্ষমতা যদি অবস্থান করে, দ্বন্দ্ব হওয়া স্বাভাবিক। আশরাফ সাহেব আপনাদের মনোনীত নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, উনি মানুষের দেখভাল করতেন, মানুষের এখানে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আমিও ছোটখাটো ভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যেহেতু ছিলাম, এখানে যদি আমি উদ্বাস করতাম, তাহলে দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হতো। এই ব্যাপারটা এটাখানে শেষ করতে চাই, এটা গভীরে যেতে চাই না, কারণ আমি জানি আমি যেটা বলতে চেয়েছি, বুঝাতে চেয়েছি, সেটা আপনি অনেকে বুঝতে পেরেছেন। সেই কারণেই আমি এই অঞ্চল ব্যাপ দিয়ে ওই অঞ্চলে থাকতাম। ঈদের দিন সকালে দুপুরে আসতাম ঢাকার দিকে, তারপর দিন ঢাকা চলে যেতাম। কখনোই আমি চাইনি আমার কারণে আমার এলাকার নির্বাচিত সংসদ সদস্য বিব্রত বোধ করবে, ডিস্টার্ব ফিল করুক, আমি চাইনি। তাকে সুন্দরভাবে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে। আপনারা জানেন রাজনীতিতে সবসময় প্রতিদ্বন্দ্বিতা থাকে, বিভিন্ন ধরনের প্রতিদ্বন্দ্বিতা থেকে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। আপনারা হয়তো জানেন, কিংবা দেখেছেন, কিংবা শুনেছেন, কিংবা কেউ কোনদিন শুনেছেন যে বকুলের কারণে আশরাফ সাহেবের রাজনীতিতে সমস্যা হয়েছে? হয়নি। আমি করিনি। আমি আসলেই সমস্যা সৃষ্টি হতো, আমি বুঝতে পারতাম। বুঝেছি বিধায় আমি কখনোই এলাকায় অবস্থানই করিনি। আমি অপেক্ষা করেছি যেই দিন আশরাফ সাহেবের শেষ হবে, সেই দিন আমি শুরু করব। দুঃখের বিষয়, এই ইতিহাসটুকু বলার জন্যই বলা, আশরাফ সাহেব যখন দল থেকে চলে গেলেন, তখন তিনি অনেকগুলো কমপ্লেন দাঁড় করেছিলেন। সেই কমপ্লেনগুলোর মধ্যে
এক জায়গাতেও আমার নাম উল্লেখ করা হয়নি। কখনো বলেনি যে বকুলের জন্য আমি রাজনীতি করতে পারিনি, এই জন্য বিএনপি ছেড়ে চলে যাচ্ছি। বলেন অনেকে, অনেকে বলে, আমি সেই সুযোগ দেইনি। এই জন্য অনেকে এই কথাগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে আমাকে অনেকে ওই সময়টা কিংবা আগে পিছে অনেকে দেখেননি। রাজনীতির ময়দানে, রাজনীতির অঙ্গনে, আন্দোলনে প্রতিটি বাঁকে বাঁকে সবসময় ছিলাম। 85 সালে এইচএসসি পাশ করার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে যতগুলো আন্দোলন হয়েছে সব আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। জীবনের মায়া ত্যাগ করে অনেক ধরনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছে। পাশ থেকে অনেক সঙ্গী, অনেক নেতাকর্মী হারিয়ে গেছে। আল্লাহর অশেষ রহমতে আজ আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে। কখনোই রাজনীতি চলার পথ দিয়ে আমি পালিয়ে যাইনি। বেইমানি কাকে বলে আর কখনো শিখিনি। সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ওতপ্রোতভাবে আস্থার সাথে, বিশ্বাসের সাথে কাজ করেছে। আর তারই পুরস্কার স্বরূপ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে বিএনপির নির্বাহী কমিটি ছাত্র বিষয়কে দায়িত্ব দিয়েছেন। এবং পরিশেষে গত 18 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেটা রাতে ভোট হয়ে গিয়েছিল, সেই ভোটও আমাকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। অনেকে হয়তো বা জানেন, দেখেছেন কি নির্বাচন হয়েছে। পিছনে ফিরে যেতে চাই না। আমি আশাবাদী মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসি, বড় বড় স্বপ্ন। অনেকে জিজ্ঞেস করেন, ভাই স্বপ্ন সবাই দেখতে ভালোবাসে। আমি বড় বড় স্বপ্ন দেখতে ভালোবাসি, যাতে স্বপ্ন যদি সব বাস্তবায়ন করতে নাও পারি, যদি সুযোগ থাকে, আমাদের জনগণের সমর্থন থাকে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমার স্বপ্নের বাস্তবায়নের গোড়াপত্তন, স্বপ্নের শুরুটা তো করে দিতে পারবে। আমি মাঝে মাঝে বক্তব্যে বলি, আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে আমি খুলনা এসেছি। সুন্দরবনের শেষ প্রান্ত থেকে শুরু করে যশোরের আগ পর্যন্ত সবটাকে নিয়ে স্বপ্ন দেখি। কাউকে না কাউকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের আগামী প্রজন্ম অপেক্ষা করছে। 5 তারিখের পর যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছে, সে নতুন প্রজন্মের জন্য নতুন নতুন স্বপ্ন আপনাকে দিয়ে যেতে হবে, সুযোগ করে দিতে হবে, পরিবেশ তৈরি করে দিতে হবে। আগামী দিনে বাংলাদেশ যাতে পিছনে ফিরে যেতে না পারে। 5 তারিখের আগে কি হয়েছে, কে কি করেছে, কে কি দলের ছিল, কে কি মতের ছিল, কে কি পথের ছিল, আমরা পিছনে ফিরে যেতে চাই না। আমরা 5 তারিখের পরের থেকে শুরু করতে চাই। 5ই আগস্টকে আমরা পুলিশ স্টপ দিয়ে ওখানে শেষ করে দিতে চাই। 5ই আগস্ট থেকে শুরু হবে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। তরুণ প্রজন্ম, যুব সমাজ বলেন, শ্রমিক সমাজ বলেন, বিভিন্ন পেশাজীবী সমাজ বলেন, যারা 5ই আগস্ট পর্যন্ত রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন, এত ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ নতুন ভাবে চলা শুরু করেছে, সেই বাংলাদেশকে আমরা
নতুন ভাবে সাজাতে চাই। পিছনে ফিরে গিয়ে আবার সে হানাহানি, আবার সে খুন, আবার সে বৈষম্য, ধর্মের মধ্যে বিভেদ টেনে আমরা আমাদের নতুন চাওয়াকে নষ্ট করতে চাই না। আমরা চাই 5 তারিখ থেকেই ঐক্যবদ্ধভাবে নতুন বাংলা করার প্রত্যয় নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 18 দফা কর্মসূচি দিয়েছেন তার ভিত্তিতে নতুন করে বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। অনেকে ভাবতে পারেন যে 18 দফা মানেই ইলেকশনের সামনে এসেছে, বিএনপি 18 দফা দিয়েছে, সরি 31 দফা দিয়েছে। এখন আমি প্রথমে বলেছি যে আমি যে কথাই বলবো না কেন, যেভাবে বলি না কেন, ঘুরিয়ে পিছিয়ে যাই বলি না কেন, আপনাদের মনে হবে দিন শেষে বহু সে ভোটটাই চাইবে। আমি অন্তর থেকে বলছি, আমি আজকে ভোট চাইতে আসিনি। আমি যে কথাটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা নতুন ভাবে, নতুন আঙ্গিকে, নতুন জেনারেশনের জন্য নতুন বাংলাদেশ করতে চাই। এই জন্য আমাদের দরকার ঐক্যবদ্ধতা, এক এবং অভিন্ন। যে পথেই লোক হন না কেন, যে আদর্শের লোক হন না কেন, যে সম্প্রদায়ের লোক হন না কেন, যে দলের লোক হন না কেন, সবাইকে এক কাতারে আসতে হবে যদি আমরা নতুন ভাবে বাংলাদেশকে দেখতে চাই, গড়তে চাই। বাংলাদেশের একটি অধ্যায়, ছোট একটি পার্ট হচ্ছে আমাদের খুলনা। সেই খুলনাকে আমরা সাজাতে চাই। অনেক নেতা বলেছেন খুলনা অবহেলিত। আমার দেখা মতে বাংলাদেশের সবচেয়ে গরিব এলাকা যেটা বোঝায় সেটা খুলনা 3 আসন। সবচেয়ে গরিব এবং গরিবের চাইতেও যদি আমরা নিচে নামিয়ে আনতে পারি সেটা হচ্ছে খুলনা 3 আসন। শিল্পনগরীতে শিল্প নেই, শ্রমিকরা মজুরি পায় না, কাজ পায় না, জুট প্রেস গুলো বন্ধ, ছোট ছোট কলকারখানা ছিল সেগুলো বন্ধ, জুট মিল, জুট প্রেস শিল্পগুলোকে কেন্দ্র করে যে একটি ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল সেগুলো বন্ধ। অর্ধেক শ্রমিক এলাকা থেকে চলে গেছেন, আর অর্ধেক যারা বেঁচে আছেন তাদের নুন আনতে পান্তা করে, কেউ বা সিএনজি চালায়, কেউ বা রিক্সা চালায়, কেউ বা ছোট ছোট দোকান নিয়ে বসে আছে, বাকিতে মাল নিয়ে এসে বিক্রি করে। দিন শেষে সেটাও বন্ধ হয়ে যায়, কারণ মানুষের পকেটে টাকা নেই, কেনার মতো সামর্থ্য নেই। কারণ এই অঞ্চলে যারা এসেছে, যারাই আছে, কেউই আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। এখন যারা আছেন নিরপেক্ষ সরকার, ঠিক কিনা? একটি যুগ মিলে খুলতে পেরেছেন? আমাদের যে লক্ষ লক্ষ বেকার যুবকরা বসে আছেন চাকরি দিতে পেরেছেন? আর আগে যারা ছিল তারাও একটি সরকার, তারাও পারেননি, বরং উল্টো বন্ধ হয়ে গিয়েছে। দুটো সরকারই কিন্তু ভোটের মাধ্যমে আসেননি, এক যে জায়গায় মিল আছে তাদের মধ্যে। একটা জোট করে ক্ষমতায় ছিল, আর একটা অন্তর্বর্তীকালীন সরকার। দুটো সরকারের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, কারণ জনগণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় বসাননি। আগে সরকারও বসাননি, এই সরকারও বসেননি। সুতরাং জনগণ কিভাবে ভালো থাকবে, জনগণের সুখ শান্তি নিরাপত্তা, এইসব সরকারের খুব একটা যায় আসে না। যদি ভোটের মাধ্যমে আসতো তাহলে জবাবদিহিতার একটা সুযোগ থাকত। কারণ আপনি যাকে ভোট দিবেন তাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। আপনাদের ভোটের মাধ্যমে যে আসবে সে অবশ্যই আপনার পছন্দের সরকার আসতে হবে, আর পছন্দের সরকার আসলেই আপনার সুখ দুঃখ ভালো মন্দ এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে।
সুতরাং আমরা চেয়েছি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে। আর এই জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা যারা বিএনপি করি এবং যারা এই জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনের শরিক ছিল, সবাই আমরা 16 বছর রাজপথে আন্দোলন করেছি। এই 16 বছরে আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন। এই আন্দোলনে আমাদের খুলনা, খালিশপুর, দৌলতপুর, খান্নানি বিচ্ছিন্ন কিছু নাই। অনেক নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন। আমাদের এই অঞ্চলের অনেক নেতাকর্মী তাদের সুন্দর জীবনগুলো হারিয়ে ফেলেছেন। অনেক ছাত্রছাত্রী শিক্ষা জীবন নষ্ট করে ফেলেছেন। বিগত 16 বছরে অনেকের সংসার পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এমন কোন জিনিস নেই, জীবন থেকে সোনালী 16টা বছর তারা হারিয়ে ফেলেছে। একটি লক্ষ্য ছিল, একটি আশা ছিল, জনগণের ভোট জনগণকে ফিরিয়ে দিতে হবে। অবশেষে 5ই আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে তাদের সেই লক্ষ্যে অর্ধেকটা পূরণ হয়েছে। আর 12ই ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে বাকি অর্ধেকটা পূরণ হতে চলেছে। আমাদের যে সুন্দর সুন্দর স্বপ্নগুলো আবার ডানা মেলে উঠতে শুরু করেছে। কথাগুলো বললাম এই কারণে, যখন বাংলাদেশের সব মানুষ তাদের স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আশায় বুক সঞ্চার করছেন, 12 তারিখে তারা নির্বিঘ্নে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিবেন, ঠিক তখনই আবার বাংলাদেশের কালো মেঘের ঘনঘটা, শকুনের আনাগোনা, ষড়যন্ত্রকারী মহলদের রাতের অন্ধকারে নির্বাচন বানচাল করার পরিকল্পনা। কারণ কি? কারণ একটি, এই নির্বাচন হতে দেওয়া যাবে না। নির্বাচন হলে জনগণ যদি নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, তাহলে ধানের শীষে ভোট দিবে জনগণ। আর ধানের শীষে ভোট দিলে বিএনপি ক্ষমতা আসবে। আর আগামী দিনে তিনি স্বপ্নদ্রষ্টা বাংলাদেশকে আগামী দিনে নতুন করে সাজাতে চান 31 দফার মাধ্যমে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে দেওয়া যাবে না। কারণ তারেক রহমান বাংলাদেশের জনগণকে নিয়ে স্বপ্ন দেখেন। যেমনি ভাবে স্বপ্ন দেখেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের যোগ্য পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। চক্রান্তকারী মান বুঝে গিয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই দেশের মানুষ শান্তিতে থাকবে, নিরাপত্তা নিয়ে থাকবে, আরামসে থাকবে, কারোর কাছে মাথা নত করবে না। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্বের মুখে মাথা তুলে দাঁড়াবে। কারণ তিনি 31 দফা ঘোষণা করেছেন। 31 দফা কি জিনিস? আগামী দিনে বাংলাদেশের মুক্তির সনদ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। অনেকে ভাবতে পারেন ভোট এসেছে, তারেক রহমান 31 দফা দিয়েছে। আপনাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই, 5ই আগস্টের 2 বছর আগে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান 31 দফা দিয়েছিলেন। 5 তারিখে শেখ হাসিনা পতন হবে আমার বিশ্বাস এখানে কেউ জানতো না, সারা বাংলাদেশের মানুষ জানতো না 5 তারিখে শেখ হাসিনা পতন হবে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান উনি ঠিকই বুঝতে পেরেছিলেন এই ফ্যাসিস্ট হাসিনাকে একদিন না একদিন পদত্যাগ করতে হবে, দেশ থেকে পালিয়ে যেতে হবে। তখন দেশ গড়ার জন্য দেশের 31 দফার পরিবর্তন দরকার হবে এবং 21 দফার মাধ্যমে আগামী দিনে নতুন বাংলাদেশ আমাকে করতে হবে। তার জন্য তিনি সকলকে নিয়ে রাজপথের আন্দোলন নেতাদের সমন্বয়ে দফা দিয়েছিলেন। নতুন করে নতুন দফা দেন। আর আজকে তত্ত্বাবধায়ক সরকার যে রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছেন তার 90%ই
আমাদের কিন্তু দফার সাথে মিলে গেছে। তিনি এতটাই দূরদর্শী ছিলেন, সবাই বলে না যোগ্য পিতার যোগ্য সন্তান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসাবে তিনি 31 দফা দিয়েছেন। সেই দফার মধ্যে সব সেক্টর গুলোকে তিনি একত্রিত করেছেন। আমরা লিফলেটের মাধ্যমে বিভিন্ন বাড়ি বাড়ি দোকানে দোকানে দিয়েছি। অনেকে হয়তো পড়েছেন, অনেকে পড়েননি। না পড়ারও একটা অভ্যাস আমাদের সমাজে রয়েছে। আমরা 31 দফা দেখলেই অনেক চিন্তা করি এতগুলো দফা পড়বো, রাজনীতিবিদরা দিয়ে থাকে। এটা সেই টাইপের জিনিস নয়। সুযোগ পালে একটু পড়ে দেখবেন আগামী দিনে বাংলাদেশ কিভাবে গঠিত হবে, গঠিত হতে যাচ্ছে। 31 দফার মধ্যে লেখা আছে। মহিলাদের জন্য এখানে মহিলা বন্ধা নাই, ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে, স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করা হয়েছে, কৃষক ভাইদের জন্য ফার্মার্স কার্ডের ব্যবস্থা করা হয়েছে। এই কার্ডগুলো বিশেষভাবে এই কার্ডগুলোর মাধ্যমে বেনিফিট দেওয়া হবে। ডিটেলসে গেলাম না। এই কার্ডগুলো গত সরকারের মতো দলীয় কার্ড নয়, দল মত নির্বিশেষে প্রতিটা নাগরিকের জন্য এই কার্ড বন্ধ করা হবে। এই 31 দফার মধ্যে শ্রমিক ভাইদের কথা আছে, শিক্ষা ব্যবস্থাপনার কথা বলা আছে। শুধু আমার ছোট ভাইরা বসা আছেন, আপনাদের মধ্যে বলি একটা উদাহরণ দিতে পারি। উনি চেয়েছেন আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে। স্কুল পর্যায় থেকে দুটো জিনিস তিনি করতে চেয়েছেন। একটি হচ্ছে প্রত্যেকটি স্কুলে ইসলামী শিক্ষক থাকতে হবে কম্পালসারি। আলেম ওলামাদের মাধ্যমে তাদের ইসলামী শিক্ষা দিতে হবে। আলেম ওলামাদের থেকে ইসলামী শিক্ষক নিয়োগ দিতে হবে, যাতে তারা ধর্মীয় শিক্ষায় সুন্দরভাবে শিক্ষিত হতে পারে। আর একটি বিষয়, প্রত্যেকটি ছাত্রছাত্রীকে 3টি ভাষা শিখতে হবে। বাংলা সে জানে, ইংলিশ কম্পালসারি, এবং আরেকটি যে কোনো একটি অপশনাল যে কোনো একটি ভাষা, সেটি আরবিক হতে পারে, স্প্যানিশ, ফ্রেঞ্চ কিংবা ম্যান্ডারিন, যে কোনো ভাষা হতে পারে। 3টি ভাষা যদি একটি ছাত্র শিখে ছোটকাল থেকে, বড় হয়ে তাকে আর চাকরির পিছিয়ে ঘুরতে হবে না, চাকরি তার পিছিয়ে ঘুরবে। বিশ্বে যেখানেই যাবে তাকে কষ্ট করে, আমাদের এই যে আপনারা জানেন যে পরিমাণ ম্যানপাওয়ার আমরা রপ্তানি করি, কি অমানবিক কষ্ট করে তারা রেমিটেন্স পাঠায়। যদি তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে পাঠাতে পারি, তাহলে আমাদের রেমিটেন্সের মাত্রাও বাড়বে, আমাদের শ্রমিক ভাইদের কষ্টের মাত্রাও কমবে। পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে তাকে অংশগ্রহণ করতে হবে। হয় তাকে খেলাধুলা শিখতে হবে, নয় তাকে তেলাওয়াত শিখতে হবে, নয় তাকে হাম নাচ শিখতে হবে, নয় তাকে বিভিন্ন টাইপের সৃজনশীল কর্মকাণ্ডগুলো আছে এগুলো শিখতে হবে। একটি ছেলেকে লেখাপড়া এবং অন্যান্য কর্মকাণ্ড এবং ভাষা 3টা ব্যাপারে যদি পারদর্শী হয়, সে আর পিছন থেকে ফিরে যেতে হবে না। ক্লাস 10 থেকে অনেক ছেলে মেয়েরা ধরে পড়ে, অনেকে 10-এর পরে ইন্টারমিডিয়েটে যায়, নাহলে তারা ধরে পড়ে কিংবা কর্মক্ষেত্রে চলে যায়। আমরা কম্পালসারি করেছি ক্লাস 10 থেকে অটোমেটিক ভোকেশনাল কোর্স বলতে যেটা বোঝায়, অনেক ইজিতে বুঝে, 10 থেকে অটোমেটিক তারা ইন্টারমিডিয়েট মানসম্মত একটা লেভেল পর্যন্ত তারা পড়তে বাধ্য হবে। স্কিল একটা ম্যান পাওয়ার আমরা গড়ে তুলতে চাই। আপনি বিশ্বের বিভিন্ন জায়গায় দেখেছেন যে অন্যান্য দেশের নাগরিকরা কোন স্কেলে চলে গিয়েছে। আমাদের দেশের নাগরিকরা এখনো সব জায়গায় ওই লেবার পর্যায়ে রয়ে গিয়েছে।
আমরা এটা চেঞ্জ করতে চাই। ছোট্ট একটি উদাহরণ আপনাদের দিয়ে বুঝালাম যে স্কুল ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাকে আমরা ফেরে সাজাতে চাই। শিক্ষকদের সম্মান এবং সম্মানী দুটোকেই আমরা বাড়াতে চাই। শিক্ষককে যদি সম্মান না দেওয়া হয় কিংবা তাদের যোগ্য সম্মানই যদি না দেওয়া হয়, ভালো শিক্ষক কিন্তু তৈরি হবে না। আমাদের সমাজে একটি কালচার আছে, দেখবেন পরিবারের সবচেয়ে দুষ্টু ছেলে তাকে পাঠানো হয় মাদ্রাসায়, না হলে সে স্কুলে শিক্ষা হতে পারে প্রাইমারিতে। মেধাবীদের আনতে গেলে আমাদের যেসব ইমাম সাহেব আছেন, আলেম ওলামা আছেন, তাদেরকে সম্মানের জায়গায় দিতে হবে। স্কুল শিক্ষকদের সম্মানের জায়গায় দিতে হবে, তাহলে মেধাবীরা আসবে। আলেম ওলামাদের দাড়ি আর টুপি দেখলে আগে তো আপনারা দেখেছেন কিভাবে জঙ্গি বানিয়ে তাদেরকে গুম করে ফেলা হতো। আল্লাহ রহমতে 5ই আগস্টের পর থেকে এই আতঙ্ক থেকে আমরা মুক্তি পেয়েছি। প্রতিটি মাদ্রাসার শিক্ষক, প্রতি মসজিদে ইমাম সাহেব, প্রতি স্কুলের শিক্ষকদের সমাজে সম্মানিত জায়গা রাখতে হবে। আমি ইতিমধ্যে আমার 3 আসনের ইমামদেরকে সম্মানের সাথে আমি দাওয়াত দিয়ে কথা বলেছি। স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক সবাইকে ডেকে নিয়ে তাদের সাথে কথা বলেছি। আগামী দিনে কিভাবে আমরা এই খুলনাকে আমরা ঘিরে সাজাতে পারি, কিভাবে সমাজ থেকে মাদক মুক্ত করতে পারি, কিভাবে সমাজের নেতৃত্ব এই শ্রেণী হাতে চলে আসে। সমাজের নেতৃত্ব এটা আমার ঘাড়ে এসে পড়ে, যদিও অসুস্থ রাজনীতিবিদ বলতে যা বোঝায়, অদক্ষ রাজনীতিবিদ যা বোঝায়, দুর্নীতিবাদ রাজনীতিবিদ বলতে যা বোঝায়, তাদের হাতে এসে পড়েছে। আমরা রাজনীতি সংজ্ঞাটাকে চেঞ্জ করে দিতে চাই। মেধাবীদের মাধ্যমে আগামী দিনে রাজনীতি পরিচালিত হবে। সেখানে শিক্ষকরা থাকবেন, আলেমরা থাকবেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবেন। এদের মাধ্যমে আগামী দিনে সমাজ পরিচালিত হবে। তাহলেই দেখবেন যে আমরা যে অসুস্থ সমাজে আছি, মাদকের মধ্যে বসবাস করছি, সন্ত্রাসের মধ্যে বসবাস করছি, এগুলো আর প্রশ্রয় পাবে না। যোগ্য নেতৃত্বের হাতে সমাজ করলে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। সমাজে গুণীজনের সম্মান নিশ্চিত হবে। আর অদক্ষ অযোগ্য লোকের নেতৃত্বে পড়লে সমাজ এখন যা দেখছেন, এটাই আমি বিশ্বাস করি। আমার বিশ্বাস ভুল হতে পারে, কিন্তু আমি যেটা বিশ্বাস করি, আমি আগামীতে ইনশাল্লাহ এই সকল শ্রেণী নিয়ে, এই সকল গুণী ব্যক্তিদের নিয়ে আমার চলার পথ শুরু হবে। এখানে আমি উন্নয়নের কথা বলতে চাচ্ছি না। এটা এই সমাজের দাবি, এলাকার দাবি, জনগণের দাবি। উন্নয়ন কিভাবে হবে? নতুন করে কলকারখানা তৈরি হবে, না ইপিজেড হবে, না সুন্দরবন অঞ্চলে ওই পাশে ডিপ সিপোর্ট হবে, নাকি সুন্দরবনকে আমরা নতুন ভাবে পর্যটন শিল্প গড়ে তুলব? এগুলো নতুন কিছু নয়। সময়ের দাবিতে এটা যেই আসবে তাকেই করতে হবে। যেই নেতৃত্বে আসবে এটা তাকে
বাস্তবায়ন করতে হবে। আর যদি না পারেন দায়িত্ব নেওয়া চলবে না। দায়িত্ব নিতে গেলে সম্পূর্ণটাই নিতে হবে। জনগণের ভোট নিয়ে সংসদ এসি রুমে বসে হাওয়া খাবেন, এলাকার দায়িত্ব নেবেন না, পারবেন না কিংবা করবেন না, আমার মনে হয় সময় এসেছে ওই দায়িত্ব জনগণ তাকে দিবেও না। ভোটের সময় আসলো, আমি চলে আসলাম, সুন্দর সুন্দর বক্তব্য দিলাম, জনগণকে বিভ্রান্ত করে ভোটটা নিলাম, সংসদে চলে গেলাম। আমি বিশ্বাস করি ওই দিনের অবসান হয়েছে। ওই দিনের মতো আর দিন আসবে না। জনগণের আস্থা অর্জন করতে গেলে জনগণের সাথে মিশতে হবে, জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য কাজ করতে হবে। জনগণ বুঝতে শিখেছে। চোরের মতো রাতের অন্ধকারে ঘরের মধ্যে যে আমার দরিদ্র ভাই বোনদেরকে, মা বোনদেরকে বিভ্রান্ত করে ভোট দিবেন, বেহেশতের টিকিট বিক্রি করবেন, এই দিন আর নেই। এই দিন শেষ। আমি যেখানে যাই সেখানে এই দুটি কথা বলি, যেই ভোট চাইতে আসবে দুটি প্রশ্ন করবেন। একটি হচ্ছে আপনার হোল্ডিং নাম্বার কত, হোল্ডিং নাম্বার জিজ্ঞেস করতে হবে। ভোট নেওয়ার পর চলে যাবেন, খুঁজে পাবো না, তা তো হবে না। প্রতিশ্রুতি দিবেন, পালিয়ে যাবেন, তা তো হবে না। আপনার হোল্ডিং নাম্বার আগে বলেন। যেসব প্রতিশ্রুতি দিবেন বাস্তবায়ন না করলে বাসায় যেয়ে উঠবো আমি। গলাটা চেপে ধরার সুযোগ তো দিতে হবে আমাকে। হোল্ডিং নাম্বার চাবেন। আর সেকেন্ড প্রশ্ন, যতই প্রতিশ্রুতি দেন না কেন, আকাশ ছোঁয়া স্বপ্নের কথা বলেন না কেন আমার মতো, এটা বাস্তবায়ন করতে পারবেন কি পারবেন না সেটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কি কি করে করবেন এটা পরে শুনবো। কি করেছেন আগে এইটা আগে বলেন, তারপর কি করবেন সেটা শুনবো। তার মানে কি? মানে হচ্ছে কি, যে করেছে সে যদি বলে তাহলে বুঝবো সম্ভাবনা আছে নাকি। যে করেছে সে যদি বলে করবো তাহলে কিছুটা সম্ভাবনা আছে, বুঝায় তাই তো নাকি। আর যে করেনি সে যদি বলে করবো, সম্ভাবনা নাই, সংশয় আছে, ঠিক কিনা। আমি প্রশ্ন দুটো সবাইকে করতে বলি, আপনারা বলবেন। আমি ভোট চাইতে আসলে আমার কথা জিজ্ঞেস করবেন, সবাইকে জিজ্ঞেস করবেন। ভোট চাওয়া নাই কিছু না, ভোটারের কাছে প্রার্থী ভোট চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু আগামী দিনের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভোটের জন্য আমি বারবার একটু আগে বলেছি, এই ভোটের জন্য অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন। এই ভোট প্রতিষ্ঠার জন্য অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন, আপনারা সবাই জানেন। লক্ষ লক্ষ নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। শুধু তাই না, আমাদের নতুন প্রজন্মের অসংখ্য ছাত্র তাদের ছাত্রত্ব নষ্ট করে ফেলেছেন। সুতরাং এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, চিন্তা করে দিতে হবে, কোনোভাবে বিভ্রান্ত হওয়া যাবে না। লুকিয়ে লুকিয়ে কেউ কিছু বলবে কিংবা 2 টাকার বিনিময়ে কিংবা 2000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে দিবেন, দোহাই লাগে। শহীদের রক্তের সাথে বেইমানি হয়ে যাবে। জীবনে অনেক ভোট দিয়েছেন, এইবার কিন্তু সেই ভোট নয়। এবার যদি হিসাব নিকাশে ভুল করেন, 5 তারিখে পর নতুন যে ইতিহাস সৃষ্টি হতে চলেছে
সেই ইতিহাস আর নতুন করে রচনা হবে না। আমরা আবার সেই ৫ তারিখের পূর্বে ফিরে যেতে বাধ্য হব। আমরা চাই না কেউ ৫ তারিখের পূর্বে ফিরে যেতে। আমরা চাই না আর অতীতের মতো হানাহানি, কাটাকাটি, বৈষম্য, বিভেদ এইগুলো তৈরি হোক। আমরা আমাদের নতুন প্রজন্ম এটা চায় না। নতুন প্রজন্ম চায় মেধার বিনিময়ে, মেধা ভিত্তিতে চাকরি হবে। নতুন প্রজন্ম চায় আধুনিক শিল্প নগরী হিসেবে খুলনা তথা সারা বাংলায় গড়ে উঠবে। নতুন প্রজন্ম চায় সিলিকন ভ্যালির আদলে বাংলাদেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে। আর যদি গড়ে ওঠে, আমাদের খুলনা নগরী বলতে খালিশপুর বলেন আর খুলনা নগরী বলেন, এর থেকে বাদ যাব না আমরা। আমাদের দাবি সবচেয়ে আগে থাকবে। 26টা জুট মিল বন্ধ হয়ে গেছে। এই জুট মিলের বদলাতে আমরা আধুনিক বিজেট, সেই আধুনিক বিজেটের দাবি আমাদের সবার আগে থাকবে। এআই ভিত্তিক যে শিক্ষা প্রতিষ্ঠান, এইগুলো গড়ে তুলতে আমাদের দাবি সবার আগে থাকবে। এআই ভিত্তিক যে শিল্প প্রতিষ্ঠান, সেগুলো গড়ে তুলতে আমাদের দাবি আগে থাকবে। সবচেয়ে অবহেলিত খুলনা, আর খুলনার মধ্যে সবচেয়ে অবহেলিত খুলনা 3 আসন। সুতরাং নতুন যে বাংলাদেশ গঠন হবে, উন্নয়নের যে কার্যক্রম শুরু হবে, সেই উন্নয়নের প্রথম ধাপে খুলনা থাকবে, এটা নিশ্চিত করে বলতে পারি। আর অনেকেই আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করে। সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ, এই সব ইস্যু তুলে। আমাদের সনাতন ভাইরা আছেন এখানে, আমরা তাদের মুখে শুনেছি আমাদের এই খুলনা 3 আসন বলেন আর খুলনা বলেন 5 তারিখের পরে সবচেয়ে ভালো অবস্থায় তারা ছিলেন। আমরা পেরেছি তাদেরকে আমাদের সাধ্যের মতো যতটুকু ছিল ততটুকু দিয়ে তাদেরকে নিরাপত্তা দিতে, প্রোটেকশন দিতে। আমরা আর সেই নিরাপত্তা দিতে চাই না। সবাই অবাক হয়ে গেছে যে কি বলবো, নিরাপত্তা দিতে চায় না। কারণ বাংলাদেশের মাটিতে আমার নেতা বলেছেন কোন সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ এই ভেদাভেদা থাকবে না, ভেদাভেদা রাখবো না। সবাই বাংলাদেশের নাগরিক, সবাই সমান অধিকার ভোট করবে। একটা হিন্দু ভাই যে অধিকার ভোট করবে, একটা খ্রিস্টান ভাই সে অধিকার ভোট করবে, একটা বৌদ্ধ সে অধিকার ভোট করবে, একটা মুসলমান ভাই সমান অধিকার ভোট করবে। সমান নিরাপত্তা নিয়ে তারা থাকবে, সমান অধিকার নিয়ে তারা বাংলাদেশের মাটিতে বাস করবে। সুতরাং আগামী দিনে বাংলাদেশ হবে 31 দফার আলোকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশ, নতুন প্রজন্মের বাংলাদেশ, নতুন প্রজন্মের চিন্তা ভাবনার আলোকে বাংলাদেশ, শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা করতে চাই। সেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব। সকলের ঐক্যবদ্ধতা কামনা করব, সকলে এক থাকব, যাতে আমাদের কাঙ্ক্ষিত ভোট সুন্দরভাবে, সুন্দর পরিবেশে, সুষ্ঠু পরিবেশে সবাই যাতে দিতে পারে। ভোটের মাধ্যমে জনগণের যে কাঙ্ক্ষিত সরকার প্রতিষ্ঠা হবে, সেই সরকারকে আমরা বাধ্য করব নতুন প্রজন্মের আশঙ্কা বাস্তবায়ন জন্য। আমরা বলি না বিএনপি জোর করে ক্ষমতা আসতে চায়, আমরা চাই জনগণ তার নিজের পছন্দ মতো ভোট দিবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এবং বিএনপি প্রত্যাশা করে কেন? বিএনপি জানে যখনই জনগণ সুযোগ পায় তখনই জনগণ ধানের শীষে ভোট দেয়। এই জন্য আমাদের প্রত্যাশা বেশি, আশাটা বেশি, শব্দটা বড়। বাস্তবায়ন আমরাই করেছি অতীতে। অনেকে বলেন না, অনেকে বিএনপিকে
সহ্য করতে পারেন না। ছোট্ট একটি কথা বলে শেষ করি। 5 তারিখের আগে যদি আওয়ামী লীগ যে সরকারটা ছিলেন সেই সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে যদি ভোট হতো, ওই ভোটে সবাই যেত না? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সবাই তো যেত না? সবাই জানতো মনে মনে যে এরকম একটি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশন হলে বিএনপি জিতবে। অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলো যখন ভোট হয়েছে এভাবেই হয়েছে। 90-তে বিএনপি জিতেছে, 96-তে আওয়ামী লীগ জিতেছে, 2001-এ বিএনপি জিতেছে, 2008-এ পর্যন্ত আওয়ামী লীগ জিতেছে। যেহেতু আওয়ামী লীগ ছিল, সবাই ভেবেছে আওয়ামী লীগের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে লোকজন বিএনপিকে ভোট দিত এবং সবাই মেনেও নিত না? তাহলে এখন জনগণ বিএনপিকে ভোট দিতে গেলে আপনি কেন গায়ে জ্বালা করেন? কেন ষড়যন্ত্র করতে হয়? কেন ভোট বানচাল করা ষড়যন্ত্র করেন? বিএনপি তো কখনো বলেনি যে আমরা জোর করে ক্ষমতা আসতে চাই। বিএনপি বলেছে নিরপেক্ষভাবে নির্দলীয় একটি নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন চাই। আর এই নির্বাচন বানচালে পায়চাল করেছে। আমরা সবাইকে বলবো, চোখ কান খোলা রাখবেন, ঐক্যবদ্ধ থাকবেন। জনগণের প্রতিষ্ঠার পথে যারা বাধা হয়ে আসবে তাদেরকে রুখে দিতে হবে। কেন বললাম? কয়েকদিন আগে দেখেছেন জুলাই যোদ্ধা হাদিকে গুলি করা হয়েছে। তিনিও আমাদের মতো ব্যক্তি ছিলেন, ভোট চাচ্ছিলেন। কেন গুলি করা হয়েছে? ভোটকে বানচাল করার ষড়যন্ত্রের অংশ হিসাবে। আমাদের চিটাঙ্গে ইরশাদুল্লাহ বিএনপি প্রার্থী, তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছিল। বক্তব্যের ভিতরে প্লেট মিনিট দেখা, তার পাশের একজন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। এইভাবে ষড়যন্ত্র করে ভোটকে বন্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা সবাই বলবো, ঐক্যবদ্ধ থাকবেন, সজাগ থাকবেন। হাদিকে গুলি করা মানেই গণতন্ত্রের বুকে গুলি করা। সুতরাং আগামীতে যারা এই অপচেষ্টায় লিপ্ত হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। একটি চক্র, একটি গোষ্ঠী বলে বেড়ায়, গোপনে গোপনে বলে বেড়ায়, এই পার্টিকে ভোট দিয়েছেন, দেখেছেন, এদিকে দিয়েছেন, দেখেছেন, এইবার আমাদেরকে দিয়ে দেখেন। আপনাদেরকে আমরা দেখেছি, নাম উচ্চারণ করলাম না, আপনাদেরকে আমরা দেখেছি 71 সালে, জনগণ দেখেছে 71 সালে, আর ছাত্ররা দেখেছে শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছে রক কাটার মাধ্যমে, আর জনগণ দেখেছে 71 সালে মা বোনের ইজ্জত হরণের এবং 30 লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে। জনগণকে বিভ্রান্ত করা যাবে না। এইভাবে বিভ্রান্ত করে কিংবা বিভ্রান্ত হয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদের তরুণ প্রজন্ম যে বসে আছেন তাদের স্বপ্নকে ধ্বংস করা যাবে না। বুঝে শুনে হিসাব নিকাশ করে খুব সূক্ষ্ম চিন্তা করে ভোট দিতে হবে। সকলকে শুধু একটু কথাই বলবো, আমি যে কথাগুলো বললাম এটা প্রার্থী হিসেবে নয়, আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমার দলের কথা আমি বলেছি। এটা যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এলাকার সন্তান হিসাবে আমি অতীতে যতটুকু পেরেছি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করলে আগামীতেও থাকবো। ছোট্ট করে যদি বলতে হয়, ভোটে জিতলেও থাকবো, না জিতলেও থাকবো। দোয়া করবেন, আমরা সবাই দোয়া করি যেন আগামী দিনে সংসদ সদস্য হয়ে যে আসবে, আমরা যে আশা আকাঙ্ক্ষার কথা বললাম, তারা যেন আমাদের এই অঞ্চলের মানুষকে নিরাপত্তা দিয়ে সুখে শান্তিতে রেখে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন।
সে আশা প্রত্যাশা করে সকলের মঙ্গল কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। আগামীর আশাকাঙ্ক্ষার প্রতীক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বকুল ভাই। শান্তির আর উন্নয়নের এই